আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই সবাইকে অনুরোধ করব, প্লিজ ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখে যাবেন। সকালে ঘুম থেকে উঠে সবার আগে চিন্তা করলাম যে ঘরটাকে একটু গুছিয়ে নেই। আসলে বেডশিটগুলো ধুতে হবে। তো এখন যেহেতু পানির কাজগুলো আমি খুব কম করি, তো আইনের বাবা বাসায় থাকতে থাকতে দেখা যায় যে ওই কাজগুলো করে ফেলার চেষ্টা করে। যেহেতু উনি অফিসে যাবেন, অফিসে যাওয়ার আগে আমি ভাবলাম যে বেডশিটগুলোকে তুলে দিয়ে দেই, তাহলে উনি ওয়াশ করে দেবে। তো তার জন্য রীতিমতো সেটাই করা হলো। আমি এখানে 2টা রুমেরই বেডশিট তুলে ফেলেছি, আবার 2টা নতুন করে বিছিয়েও দিয়েছি। সুন্দরভাবে সব কিছু গুছিয়ে পরিপাটি করে নেওয়ার পর দেখা যায় যে বাসাটা অনেক বেশি ভালো লাগে। তো আমি সেটাই করছিলাম, ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখা যায় যে আমার বাসায় সবসময় খাটের উপর পাতলা একটা কাঁথা থাকে। আমার মনে হয় যেন আমার মতো আমার অনেক আপুরই এই অভ্যাসটা আছে যে সবসময় খাটের এক কোণে পাতলা একটা কাঁথা রেখে দেয়। কেননা এখন যেহেতু যখন তখনই বৃষ্টি হচ্ছে, রাতের বেলায় কখনো প্রয়োজন হতে পারে, তো তার জন্য হাতের কাছে কাঁথা রাখাটা খুবই প্রয়োজন। যদিও আমার খুব একটা দরকার পড়ে না, এনে বাবার দরকার পড়ে। তো তার জন্য দেখা যায় যে আমি সব সময় বিছানায় পাতলা 2টা কাঁথা রেখে দেই, 2 কাঠে 2টা রেখে দেই। কখন কার লেগে যায় বলা তো যায় না। তো মায়ের রুমে একটা রেখে দিয়েছি, আর ওদিকে আমাদের রুমেও একটা রেখে দিয়েছি। এটা সব সময় আমার রাখা হয়। সকালবেলা দেখা যায় যে আমি অনেকটাই সময় পাই কাজ করার জন্য, যেহেতু আইনের স্কুল হচ্ছে 10:30 থেকে। তো তার জন্য সকালে যদি একটু দ্রুত ঘুম থেকে উঠি, তারপর টুকটাক এই কাজগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি। কেননা সকালের নাস্তাটা মা তৈরি করেন, তো তার জন্য কিচেনে আমার যেতে হয় না। আর যার জন্য দেখা যায় যে ঘরের অন্য যে কাজগুলো আছে ওগুলো টুকটাক আস্তে আস্তে আমি নিজে করে ফেলি। তো এখানে আমি মায়ের রুমটাও গুছিয়ে নিয়েছি। এইভাবেই আমি সবসময় নর্মাল থাকতেই পছন্দ করি। তো সবসময়ের মতো করে আজকেও সব কিছু এভাবেই গুছিয়ে নিয়েছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কাজের জায়গা। আর কাজের জায়গাটা সব সময় পরিপাটি থাকলে, পরিষ্কার থাকলে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। না হলে দেখা যায় যে এখান দিয়ে ধুলাবালি, ওখান দিয়ে আবার এটা সেটা যখন থেকে যায়, তখন কাজ করতেও ভালো লাগে না। সব কিছু মনে হয় যেন হিজিবিজি, বিরক্ত মনে হয়। তো তার জন্য দেখা যায় আমি সব সময় এই জায়গাগুলোকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। যেহেতু বাসায় বাচ্চা আছে, কখনো এটা কখনো সেটা এনে রাখেই। তো রাখলে কি করব, ও রেখে দেয় আর আমি ওইগুলোকে সরিয়ে ফেলি। এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের কাজ। যাই হোক, প্রতিদিনের মতো করে আমার সকল ভালোবাসার আপু ভাইয়া আন্টিদেরকে সেই পূর্ণ রিকোয়েস্ট করতে চাচ্ছি, যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন। কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই জায়গাগুলোতে অনেক বেশি ধুলা পড়ে, যেহেতু আমি একদম রাস্তার পাশের যে বাসা আছে ওইগুলোতেই থাকি। আর কালো জিনিসের উপর ধুলাটা মনে হয় যেন একটু বেশি বোঝা যায়। তো এই জিনিসগুলো প্রত্যেকদিন না মোছামুছি করলে দেখা যায় যে অনেক বেশি খারাপ দেখা যায়। আর ওই দিন সালমা আপু বলছিল কাপড়ের টুকরা দিয়ে এটা ওটা ঢেকে রাখার কথা। এটা আসলে কম বেশি আমরা সব আপুরাই করি, যেমন আমিও মোটামুটি এটা করি। আমার বাসায় যদি কোনো কাপড়ের টুকরা থাকে, সেটা কিন্তু আমি ফেলে দেই না,
যত্ন সহকারেই রেখে দেই। দেখা যায় যে টিভি, কম্পিউটার কিংবা এটা সেটা খুঁটিনাটি কিছু জিনিস থাকে যেটার উপর ঢেকে দিলে দেখা যায় যে জিনিসটাও ভালো থাকে, দেখতেও ভালো লাগে। তো তার জন্য এখানে আমি কম্পিউটারের উপরে কাপড়ের টুকরাটা দিয়েছি, আর এটার উপর একটা ফুল করা হয়েছে, হাতে সুতা দিয়ে কাজ করা হয়েছে, যার জন্য দেখতে একটু ভালোই লাগছে। তো এই তো কাজের জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে যেহেতু আমার রেগুলার কাজ করতে হয় তার জন্য এই জায়গাটা সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। এভাবে গোছানো থাকলে কাজ করতে অনেক বেশি সুবিধা হয় আমার জন্য। আজকাল ভিডিওটা একটু বড় শেয়ার করছি, যেহেতু আমি এখন রেগুলার ভিডিও শেয়ার করছি না, তো তার জন্য কয়েকদিন পর পর ভিডিও দেওয়া হচ্ছে। তো কখনো এই দিনের কখনো ওই দিনের কিছু কিছু ক্লিপ রেখে দিচ্ছি, আর সেটাই পরবর্তী সময়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি, যার জন্য দেখা যায় যে তুলনামূলকভাবে ভিডিওটা একটু বড় হচ্ছে। যেহেতু আমি আমার লাইফস্টাইল ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, তো আমার তো দায়িত্ব যে আমি কি করছি না করছি তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করা। তো তার জন্যই একটু একটু করে শেয়ার করতে করতে দেখা যায় যে ভিডিওটা তুলনামূলকভাবে একটু বড় হয়ে যায়। আর আমি জানি বড় হলেও আমার কিছু ভালোবাসার আপু ভাইয়া আন্টিরা আছেন যারা ধৈর্য সহকারে, ভালোবেসে, পছন্দ সহকারে, পছন্দ নিয়ে আমার ভিডিওটা দেখেছেন। তো তার জন্য খুব একটা প্যারা মনে হয় না। এখানে দেখতে পাচ্ছেন যে আমি অল্প একটু খিচুড়ি বসিয়েছি। আসলে ছেলের বায়না পূরণ করার জন্য মায়েরা যেটা করে আর কি। বাসায় দেখা যায় যে এখন এই খাবারগুলো কেউ খেতে চায় না, বিরিয়ানি, খিচুড়ি। সবার যেহেতু গ্যাসের প্রবলেম, সবাই এখন খাবারের প্রতি অনেক বেশি সচেতন, তো কেউ খাবে না। কিন্তু ছেলের যেহেতু খেতে ইচ্ছে করছে, ছেলেকে তো আমার রান্না করে দিতে হবে। তো ওদিকে আমি একটু খিচুড়ি বসিয়েছি, গরুর মাংসটা রান্না করা ছিল আগেরই, তো অল্প একটু গরুর মাংস দিয়ে তারপর 1 কাপ পরিমাণে বিরিয়ানি বসিয়েছি। আর এপাশে আয়না বাবা কিছু ফ্রেশ মাছ নিয়ে এসেছে, তো ওইগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। মাছ নিয়ে আসলে ভালো লাগে, তবে কাটিয়ে নিয়ে আসলে আরও বেশি ভালো লাগে। তো একটা পদের মাছ কাটানো হয়েছে, আরগুলো কিন্তু কেটে আনতে পারিনি। এখানে যে ছোট ছোট তেলাপিয়াগুলো দেখছেন, এগুলো কিন্তু বেশ মজার ছিল, যেহেতু খেয়েছি তারপর ভয়েস দিচ্ছি, তো তার জন্যই বলতে পারছি এই ধরনের মাছগুলো আমার কাছে বেশি ভালো লাগে। মনে হয় যেন এগুলোতে তেমন কোনো গন্ধ পাওয়া যায় না, আর ফ্রেশ যে একটা টেস্ট আছে সেটাই পাওয়া যায়। একদম মচমচে করে ভাজি করে রাখলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তার জন্য আয়নে বাবাকে বলেছি যদি এই ধরনের মাছগুলো চোখের নিচে পড়ে তাহলে নিয়ে আসতে, তো উনি কিন্তু সেটাই করেছে। ওই মাছগুলো যেহেতু ওনার চোখের সামনে পড়েছে উনি নিয়ে এসেছেন। আর এখানে এই পর্যায়ে কিন্তু মাছগুলোর খোসা ছাড়িয়ে দিচ্ছেন আয়নের বাবা। তো দাঁড়িয়ে থেকে এখন খুব একটা কাজ করা আমার পক্ষে সম্ভব না, আর আমার শাশুড়িরও করা সম্ভব না। তো এই কাজগুলো তার জন্য কিন্তু আয়নের বাবাই করে দিচ্ছেন, আমি শুধু পিসগুলো করে নেব। তো এখানে বেশ ভালো বড় সাইজের 2টা রুই মাছ নিয়ে এসেছে। খুব বেশি বড় আনতে আমি নিজেই নিষেধ করেছি, কারণ এখানকার বড় বড় মাছ খুব একটা টেস্ট হয় না, কেমন যেন একটা গন্ধ হয় আমার কাছে মনে হয়। তো তার জন্য বলেছি অনেক বেশি বড় আনার দরকার নেই, মোটামুটি মাঝারি সাইজের কিছু রুই মাছ আনার জন্য। তো সেটাই করেছে। আর এই পর্যায়ে কিন্তু আয়নের জন্য যে আমি খিচুড়ি কিংবা বিরিয়ানি যেটাই বলেন না কেন রান্না করেছি সেটা কিন্তু অলরেডি কমপ্লিট। তো ছেলেকেও এটা খাইয়ে দেব, তারপর আবারও নিজের কাজে লেগে যাব। অল্প রান্না করতে গেলে দেখা যায় যে ঝামেলাটা একটু বেশি হয়, বেশি রান্না করতে গেলে খুব একটা ঝামেলা হয় না, কিন্তু অল্প রান্নাতে পানির পরিমাণটা একটু কম বেশি প্রয়োজন হয়। তো তার জন্য আমার কাছে মনে হয় যেন বেশি রান্নাটাই সহজ, অল্প রান্নাটা তুলনামূলকভাবে একটু কঠিন, মাপকাঠি দিয়ে বসাতে হয়। তো এখানে যেহেতু ছেলের পরিমাণ মতোই রান্না করেছি তার জন্য দেখা যায় যে আমার কাছে মনে হচ্ছিল যে কেমন যেন হয়, ছেলে যদি আবার পছন্দ না করে, কেননা আয়ানের খাবারের প্রতি অন্যরকম একটা ধারণা। ও আসলে টেস্ট সম্বন্ধে অনেক ভালো বুঝে, এত ছোট বয়সে টেস্ট না হলে ও আবার খাবে না। তো তার জন্য ওর জন্য আমি যখনই রান্না করি খুব চিন্তা ভাবনা করে রান্না করতে হয়, যাতে করে ও পছন্দ করে, ওইভাবেই সব কিছু দিয়ে একটু রান্না করার চেষ্টা করি। আর মাশাআল্লাহ খিচুড়িটা অনেক মজা হয়েছে, ওর কাছে যেহেতু ভালো লেগেছে তাহলে মজাই হয়েছে, আমি সেটা ধরে নিয়েছি। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছিল, তার সাথে বজ্রপাত। তো সব কিছুর ফাঁকে আমি বসে বসে টুকটুক করে আপনাদের সাথে গল্প করে যাচ্ছিলাম।
আয়না বাবা বলছিল যে আজকাল তো অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে বাদাম ভাজা খেতে খুব ভালো লাগে। তো ভাজবো করে না ভাজা হচ্ছে না বাদামগুলো। তো আজকে একদম ডিসাইড করে নিলাম যে না, আজকে আমি বাদামগুলোকে ভেজেই ফেলবো। তো তার জন্য কিন্তু আমি এখানে বাদামগুলো অলরেডি ভেজে নিচ্ছি। আমি কিন্তু সবসময় বাদাম এভাবেই লবণ দিয়ে ভাজি, এতে করে আমার কাছে মনে হয় বাদাম ভাজাটা অনেক বেশি ভালো হয়, খেতেও ভালো লাগে। আমার অনেক আপু আছেন যারা আগে থেকেই জানেন, দেখেছেন, কারণ আমি কয়েকবার মনে হয় এটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আসলে অনেকে দেখা যায় যে তেল দিয়ে কিংবা এমনিতেই টেলে ফেলেন, ওটা থেকেও কিন্তু এভাবে যদি একটু লবণের মধ্যে আপনি বাদামটা ভেজে নেন তাহলে আপনার কাছে খেতে অনেক ভালো লাগবে। প্রত্যেকটা বাদাম কিন্তু ফেটে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই তো ঝটপটভাবে আমি বাদামটাকেও ভেজে নিয়েছি। বাসায় যেহেতু এখন সবসময় থাকা হয় না, তার জন্য যখন যে কাজের সময় পাই ওই কাজটাই কিন্তু করে ফেলি। চোখের সামনে যখন যেটা পড়ে ওইটাই করার চেষ্টা করি। তো আমি এখানে বেসিংয়ের সামনে একটা মানি প্ল্যান্ট গাছ দিয়েছিলাম, খুব সুন্দরভাবে বড় হচ্ছিল, কিন্তু আজকাল মনে হচ্ছে যেন গাছটা শুকিয়ে যাচ্ছে। খেয়াল করছিলাম, তো এটাকে রোদে দিতে হবে। এই কর্নারে আসলে তেমন একটা রোদ পড়ে না। তো এখানে আমি আয়নাটাও পরিষ্কার করব, তার সাথে ভাবলাম যে আমি গাছটাকেও একটু রোদে দিয়ে আসি। তো তার জন্য এখানে গাছটা নিয়ে এসেছি বারান্দায়। এনে আগে ভাবলাম যে এটাকে পরিষ্কার করে দেখি, শুকনো পাতাগুলো সরানোর পর যদি এটাকে দেখতে ভালো লাগে তাহলে এটার ঢালগুলো রেখে দেব, আর যদি মনে হয় যে না ভালো লাগছে না তাহলে সেটা কেটে ফেলবো। আমি জানি না এখনো পর্যন্ত কারা কারা আমার সাথে আছেন, তবে যারা যারা এখনো আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন, ভালোবেসে আমাকে দেখে যাচ্ছেন, আপনাদের সবার কাছে একটাই অনুরোধ করব, প্লিজ অবশ্যই যারা এখনো লাইক দেননি মনে করে লাইক দিবেন। আর যারা আজকে প্রথম দেখছেন আমাকে, আমার কথা আজকে প্রথম শুনছেন, আপনাদেরকে তো একটা রিকোয়েস্ট না করলেই না হয়। যদি আমার আজকের ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। কিছু কিছু মানুষ থাকে যারা আপনের চাইতে আপন হয়ে যায়, অল্প কথায় অনেকটা মন কেড়ে ফেলে। তো আসলে ইউটিউবে আসার পর এমন কিছু আপুদের সাথে আমার পরিচয় হয়েছে যারা আমার আপনের চাইতেও আপন হয়ে গেছে, কল্পনার বাইরে। আমি কল্পনাও করতে পারিনি যে আমার এই সকল আপুগুলো আমাকে এত ভালোবাসবে, এত ভালোবাসা দেবে। তো প্রত্যেকটা মুহূর্ত আমার এখন মনে হয় যে আসলে কিছু কাছের আত্মীয় স্বজন আছে যারা আজকাল কেমন আছি না আছি কিংবা আমি কি করছি, আমি কোন পর্যায়ে আছি সেটাই জানে না, কিন্তু আমার দূরের কিছু আত্মীয় স্বজন যারা আমার এত কাছে চলে এসেছে তারা কিন্তু ঠিকই আমার রোজকার খবর রাখছে, আমি কেমন আছি, আমি এখন কোন পর্যায়ে আছি, এই খবরগুলোই রাখছে। তো এই কথা বলার অনেক কারণ আছে যেটা আসলে খুব বেশি বলতে চাচ্ছি না। এ পর্যায়ে আমার হাতে একটা পার্সেল এসেছে, তো এটা কোথা থেকে এসেছে, কে পাঠিয়েছে সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো। আসল কথা হচ্ছে যে ভালোবাসা এমন একটা জিনিস যেটার জন্য আসলে রক্ত সম্পর্ক দরকার হয় না, মনের টান হচ্ছে বড় টান, আমি এটাই বলবো। তো কয়েকদিন আগে আপনারা যারা সালমা আপুকে দেখছেন, টেস্ট উইথ সালমা আপু আমাদের অনেকের প্রিয় আপু, ভালোবাসার আপু, সেটা আমরা জানি। তো আপুর কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি বিনা স্বার্থে বলা যায়। তো আজও ঠিক ওই রকমই একটা ভালোবাসা আমার হাতে এসে পৌঁছেছে। ইউটিউবে কাজ করছি প্রায় টানা আজকে আমার 2 থেকে 2.5 বছর হয়ে যাচ্ছে, কিন্তু তেমন কোনোভাবে কারোর সাথে ওইরকম যোগাযোগ হয়নি। কিন্তু আজকে 1 বছর হয়ে যাচ্ছে প্রায়। আমার কিছু ভালোবাসার আপু আছে, দীপা আপু, সালমা আপু, তারপর হচ্ছে মারিয়া আপু, রোমানা আপু, আরও অনেক অনেক আপু। তবে কিছু আপু আছেন যারা অনেক বেশি ক্লোজ, আবার রেশমা আপু,
অনেক আপুরা আছেন বাইরে থেকে, সামিনাস, হয়তো আমি নামটা ভুল বলছি কিনা জানি না, ওই সকল বড় বড় আপুরা আমাকে এত সুন্দর করে কমেন্ট করেন। আসলে ওনাদের কমেন্টগুলো পড়ার পর আমি বুঝতে পারি যে ওনার মন থেকে আমাকে ওই কমেন্টগুলো করেন বড় বোনের মতো করে। তো তার জন্য ওনাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। আর এখানে এই যে পার্সেলটা এখন আয়নার আব্বু খুলছে, এটা ছিল গরু মাংসের আচার। এটা আপনারা সালমাপুর ভিডিওতে অনেকে দেখেছেন, মারিয়াপুর ফেজও অনেকে দেখেছেন। তো এই গরু মাংসের আচারটা নিয়ে অনেক কাহিনী ছিল, অবশেষে এটা আমার হাতে পৌঁছেছে। তবে এটা আসলে অজানা শর্তে আমার হাতে চলে এসেছে। সালমা আপু আমাকে বলছিল যে ছোট বোনের জন্য কিছু একটা পাঠাবো, তো কি পাঠাবে সেটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। আপুকে আসলে এই আচারের বিষয়ে আমি একটা রিভিউ দিয়েছিলাম যখন আপুর ফেজে আমি দেখেছিলাম মারিয়াপুর এই আচারটা। তখন তো আপু ভেবেছিল যে আমার হয়তো খেতে খুব ইচ্ছে করছে, যার জন্য আপু আর দেরি করলো না, আমার বাসার অ্যাড্রেস নিয়ে এটা আপু আমার বাসায়ও পাঠিয়ে দিয়েছে। তো সত্যি এই পার্সেলটা পাওয়ার পর আমি কিছুক্ষণ হাতে নিয়ে অনেক কিছু ভেবেছি, অনেক কিছু চিন্তা করেছি। আসলে ভাবলে অনেক কিছুই ভাবা যায়, তো অনেক কিছু ভাবনা চিন্তা করেছি, অনেক কিছু ভেবেও দেখেছি। সব মিলিয়ে আসলে ভালোবাসার যে একটা টান আছে সেটা হচ্ছে সবচাইতে বড়। তো বড় বোন হিসাবে ভালোবেসে ছোট বোনের জন্য এতটা করেছে, সেটা আসলে আমি কি পাবার যোগ্য কিনা আমি নিজেও বুঝতে পারছি না। তবে আমার বড় বোনরা যে আমাকে এতটা ভালোবাসে, এতটা সাপোর্ট দিচ্ছে, সেটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আমার সেই সকল বড় আপুদের কাছে। আমি যদি কখনো আমার এই সকল বড় আপুদের জন্য কিছু করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব, সত্যি কথা বলতে। তো এখানে এ পর্যায়ে আচারটা হাতে পাওয়ার পর আমি কিন্তু আর দেরি করিনি, এটা টেস্ট করেছি, সালমা আপুকেও সাথে সাথে জানিয়েছি, সাথে মারিয়া আপু যে পাঠিয়েছে ওনাকেও জানিয়েছি। আসলে সত্যি কথা বলতে এই আচারটা লাইফে আমি ফার্স্ট খেয়েছি, আমার মতো অনেকের কাছে এটা নতুন, অনেকে হয়তো এটা টেস্ট করেননি। তো যারা যারা টেস্ট করেননি চাইলে একবার করতে পারেন। আসলে সত্যি বলতে আচারটা অনেক মজা, এটাতে কোনো অয়েল ব্যবহার করা হয়নি, সরি অয়েল বলতে আবার আপনার কোনটা বুঝবেন, গরু মাংসের যে চর্বি আছে সেটার কথাই বলছি। এখানে সম্পূর্ণ শুদ্ধ মাংস দিয়ে তৈরি করা এই আচারটা একদম পিওর। আপনারা যারা যারা ট্রাই করেননি অবশ্যই চোখ বন্ধ করে ট্রাই করতে পারেন, অবশ্যই মারিয়াপুর থেকে এই আচারটা একবার হলেও খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভালোবাসার সকল আপুকে অসংখ্য ধন্যবাদ, সালমা আপুকে ধন্যবাদ দেব না, কেননা ধন্যবাদের চাইতে যদি বড় কিছু থাকতো সেটা হচ্ছে সালমা আপু প্রাপ্য, যে আমার একটা কথার কারণে ছোট বোনের জন্য এই জিনিসটা পাঠিয়েছে, সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো যাই হোক, অনেক কথা বলেছি, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।